আরে সিন্দুক খালি, বাড়িতে চুরি হয়েছে। তোর সাহস কি করে হলো আমার বাড়িতে চুরি করার? আমি তোকে জেলে পাঠিয়ে দেব। সত্যি সত্যি বল, চুরির মাল কোথায় রেখেছিস? সাহেব, আমি জানি না। মাননীয় আদালত, এই ছেলেটিই আমার বাড়িতে চুরি করেছে। আমার সিন্দুক থেকে পুরো 10 কোটি টাকা চুরি করে নিয়েছে। সকাল তখন প্রায় 5:30। শহর এখনও পুরোপুরি জেগে ওঠেনি। রাস্তাঘাট অর্ধেক খালি ছিল এবং বাতাসে হালকা ঠান্ডা ভাব ছিল। রেল লাইনের পাশে তৈরি ছোট এক বস্তি এলাকায় ধীরে ধীরে কোলাহল শুরু হচ্ছিল। সেই বস্তিতেই থাকত আরব। বয়স প্রায় 16 বছর, রোগা পাতলা শরীর, মুখে সবসময় ক্লান্তির হালকা রেখা, কিন্তু চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। আরব প্রতিদিনের মতো আজকেও তাড়াতাড়ি উঠে গিয়েছিল। সে একটা পুরনো বস্তা কাঁধে নিল, হাতে লোহার একটা বাঁকা লাঠি তুলে নিল এবং বাইরে বেরিয়ে এলো। বস্তির দরজা দিয়ে বেরোনোর সময় সে ভেতরে তাকাল। তার বাবা তক্তপোষে শুয়ে কাশছিলেন। ওষুধ রেখে দিয়েছি বাবা, আমি দুপুর নাগাদ চলে আসব, সে নিচু স্বরে বলল। বাবা হালকা মাথা নাড়লেন। আরবের কাজ ছিল ময়লা কুড়ানো। শহরের গলি, বাজার এবং বড় বড় বাড়ির বাইরে থেকে সে প্লাস্টিক, লোহা এবং ভাঙাচড়া জিনিস জোগাড় করত। সেগুলো বিক্রি করেই সংসার চলত। সেদিন সে শহরের সবচেয়ে অভিজাত এলাকার দিকে গিয়েছিল। সেখানে বড় বড় বাংলো ছিল, উঁচু দেওয়াল আর চকচকে গেট। এই বাংলোর বাইরে প্রায়ই ভালো ভাঙাচড়া মাল পাওয়া যেত। আরব একটা বড় সাদা বাংলোর কাছে পৌঁছাল। গেটের কাছে ময়লার বড় একটা ড্রাম রাখা ছিল। সে বস্তা নিচে রাখল এবং ময়লা বাছাই করতে লাগল। ঠিক সেই সময় বাংলোর ভেতর থেকে চিৎকার শোনা গেল, আরে কেউ দেখো, লকার খালি! কয়েক সেকেন্ডের মধ্যেই বাংলোর ভেতর হুড়োহুড়ি পড়ে গেল। চাকররা এদিক ওদিক দৌড়াতে লাগল। কিছুক্ষণ পর গেট খুলল এবং এক ধনী মহিলা বাইরে বেরিয়ে এলেন। তিনি ছিলেন বন্দনা মালহোত্রা, শহরের নামকরা বিজনেসওম্যান। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। তিনি চারদিকে তাকালেন এবং তার নজর সরাসরি আরবের ওপর গিয়ে থমকে গেল। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, এই তো সেই, এই ছেলেটাই রোজ এখানে ঘুরে বেড়ায়। আরব চমকে গেল। ম্যাডাম, সে ঘাবড়ে গিয়ে বলল, আমার লকার থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব, বাড়ির বাইরে শুধু এই ছিল। আরব দ্রুত মাথা নাড়ল, না ম্যাডাম, আমি কিছু করিনি, আমি তো শুধু ময়লা। চুপ, মহিলা চড়া গলায় বললেন। তখনই দুজন চাকরও চলে এলো। ম্যাডাম, পুলিশকে খবর দেওয়া হয়েছে। কয়েক মিনিটের মধ্যেই পুলিশের জিপ এসে থামল। ইন্সপেক্টর বাইরে নামলেন এবং কড়া গলায় বললেন, ব্যাপার কি? বন্দনা দেরি না করে বললেন, আমার বাড়িতে চুরি হয়েছে এবং আমার পুরো সন্দেহ এই ছেলেটির ওপর। পুলিশ অফিসার আরবকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। ছেঁড়া শার্ট, নোংরা বস্তা, হাতে লোহার বাঁকা লাঠি। ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন, নাম কি? আরব। বাড়ি কোথায়? রেল লাইনের পাশে। ইন্সপেক্টর গম্ভীর গলায় বললেন, আর চুরি কোথায় লুকিয়েছিস? আরবের চোখ কপালে উঠল। সাহেব, আমি সত্যি কিছু নিইনি, আমি তো বাইরে ছিলাম। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই এক সিপাহী তার হাত ধরে ফেলল। চল, থানায় গিয়ে সব বলবি। আরব শেষবারের মতো বাংলোর দিকে তাকাল। সে বুঝতে পারছিল না হঠাৎ করে সব তার বিরুদ্ধে কিভাবে চলে গেল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কিছু মানুষ ফিসফিস করছিল, এরা এমনই হয়, সুযোগ পেলেই হাত সাফ করে দেয়। আরব চুপ ছিল। জিপ চলতে শুরু করল এবং সে প্রথমবারের মতো অনুভব করল যে কখনো কখনো শুধু গরিব হওয়াটাও সন্দেহজনক হওয়ার জন্য যথেষ্ট। থানার ভেতরে পুরনো দেওয়ালে চটা ওঠা রং ছিল। এক কোণে ভাঙা চেয়ার পড়েছিল আর সামনে বড় টেবিলের পেছনে ইন্সপেক্টর বসে পড়লেন। আরবকে তার সামনে দাঁড় করানো হল। ইন্সপেক্টর ফাইল খুললেন এবং ওপরে না তাকিয়েই জিজ্ঞেস করলেন, নাম আরব, বয়স 16 বছর, আর চুরি? আরব ঘাবড়ে গেল। সাহেব, আমি সত্যি কিছু করিনি, আমি তো শুধু ময়লা কুড়াচ্ছিলাম। ইন্সপেক্টর টেবিলে চাপড় মারলেন। দেখ ছেলে, সরাসরি বলে দে টাকা কোথায় লুকিয়েছিস। সাহেব, আমি টাকা দেখিও নি। একজন সিপাহী হেসে ফেলল। সাহেব, সবাই এমনই বলে, আগে চুরি করো, তারপর মাসুম সেজে যাও। আরবের হাত থেকে বস্তাটা নিয়ে নেওয়া হলো। তার ভেতর থেকে প্লাস্টিকের বোতল, টিনের কৌটো আর কিছু ভাঙা জিনিস বাইরে বের করে মেঝেতে ফেলে দেওয়া হলো। ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন, বাড়ির ভেতর লকার কোথায় আছে? আমি জানি না সাহেব, আমি ভেতরে যাইনি। মিথ্যে বলছে, সিপাই বলল। জিজ্ঞাসাবাদ বারবার একই জায়গায় ফিরে আসছিল। বাড়ির ভেতরে গিয়েছিলি? না। কার সাথে গিয়েছিলি? কারোর সাথে না। টাকা কোথায়? জানি না। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল। থানার বাইরে অন্ধকার ছড়িয়ে পড়ল। আরব সারাদিন দাঁড়িয়েছিল। তার খিদে পাচ্ছিল, কিন্তু কেউ তাকে একবারও জিজ্ঞেস করেনি। শেষ পর্যন্ত ইন্সপেক্টর চেয়ার থেকে উঠে বললেন, মনে হয় এ সহজে বলবে না। তারপর সিপাইকে বললেন, লকআপে ভরে দাও, সকালে আবার জিজ্ঞেস করব। লোহার দরজা খুলল। আরবকে ভেতরে ধাক্কা দিয়ে দেওয়া হলো। ছোট একটা ঘর, লোহার গারদ আর এক কোণে একটা পুরনো চট। দরজা বন্ধ হলো তো শব্দ প্রতিধ্বনিত হলো।
প্রথমবার আরব ভয় অনুভব করল। সে ধীরে ধীরে দেওয়ালের সাহায্যে বসে পড়ল। তার মাথায় সকালের কথাগুলো ঘুরছিল। এই ছেলেটাই, চুরি এই করেছে, এরা এমনই হয়। সে নিজের মনেই ধীরে ধীরে বলল, কিন্তু আমি তো কিছু করিনি। কিছুক্ষণ পর পাশের সেলের বাইরে এক বৃদ্ধ কয়েদি বলল, প্রথমবার এসছিস নাকি? আরব হালকা মাথা নাড়ল। হ্যাঁ। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমার উপর চুরির অপবাদ দেওয়া হয়েছে। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, খোকা, এখানে সত্যি বলাটা যথেষ্ট নয়, ওটা প্রমাণও করতে হয়। আরব মাথা নিচু করে নিল। সে বুঝতে পারছিল না সে কিভাবে নিজের নির্দোষ হওয়া প্রমাণ করবে, কিন্তু সেই সময় তার একটা কথা মনে পড়ল। কয়েক মাস আগে ময়লার স্তূপ থেকে সে একটা পুরনো বই পেয়েছিল। সেই বইতে লেখা ছিল, আইনের সামনে সবাই সমান। আরব ধীরে ধীরে চোখ বন্ধ করল এবং মনে মনে ভাবল, যদি এটা সত্যি হয় তবে আমারও নিজের কথা বলার অধিকার আছে। সে জানত না যে সামনের দিনগুলোতে তাকে সত্যিই নিজের জন্য লড়াই করতে হবে। পরের দিন সকালে আরবকে তাড়াতাড়ি জাগিয়ে দেওয়া হলো। সিপাই গারদ খুলতে খুলতে বলল, চলো, আদালতে নিয়ে যেতে হবে। আরব সারা রাত ঠিকমতো ঘুমাতে পারেনি। চোখের নিচে হালকা কালি পড়ে গিয়েছিল, কিন্তু তার মুখে এখন ঘাবড়ানোর বদলে এক অদ্ভুত সংকল্পও ছিল। তাকে পুলিশ ভ্যানে বসানো হলো। কিছুক্ষণ পর গাড়ি জেলা আদালতের সামনে এসে থামল। আদালতের বাইরে সব সময়ের মতো ভিড় ছিল। যখন পুলিশ আরবকে ভেতরে নিয়ে যাচ্ছিল তখন অনেক লোক তাকে দেখতে লাগল। পেছন থেকে কেউ নিচু স্বরে বলল, এই সেই ছেলে, বড়লোক বাড়িতে চুরি করেছে। দ্বিতীয় আওয়াজ এলো, দেখতে তো সোজাসাপটা লাগে, কিন্তু কে জানে। আরব কিছু বলল না। সে চুপচাপ আদালতের সিঁড়ি দিয়ে উঠতে লাগল। কোর্টরুমের ভেতর পুরনো কাঠের বেঞ্চ পাতা ছিল। সামনে উঁচু চেয়ারে জজ সাহেব বসার কথা। কিছুক্ষণ পর আওয়াজ ভেসে এলো, সবাই দাঁড়ান। জজ সাহেব ভেতরে এলেন এবং নিজের চেয়ারে বসলেন। মামলার শুনানি শুরু হলো। কিছুক্ষণ পর কোর্ট ক্লার্ক চড়া গলায় ডাকলেন, রাষ্ট্র বনাম আরব। আরবকে সামনে দাঁড় করানো হলো। সরকারি উকিল উঠে দাঁড়িয়ে বললেন, মাননীয় আদালত, আসামিকে ঘটনার সময় ঘটনাস্থলের বাইরে পাওয়া গিয়েছিল। বাড়ির মালকিনও এর ওপর সন্দেহ প্রকাশ করেছেন। জজ শান্তস্বরে জিজ্ঞেস করলেন, আসামির উকিলকে? আরব চুপ থাকল। জজ আবারও জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি উকিল আছে? আরব ধীরে ধীরে মাথা নাড়ল। না সাহেব। জজ বললেন, যদি তুমি চাও তবে আদালত তোমাকে বিনামূল্যে উকিল দিতে পারে। আরব কিছুক্ষণ ভাবল। তার আবার সেই বইটির কথা মনে পড়ল। সেই লাইন, প্রতিটি মানুষের নিজের কথা বলার অধিকার আছে। সে সাহস করে মাথা তুলল। মাননীয় জজ সাহেব, আমি কি আমার কথা নিজে বলতে পারি? আদালতে হালকা গুঞ্জন ছড়িয়ে পড়ল। ১৬ বছরের এক ময়লা কুড়োনো ছেলে নিজে নিজের কেস লড়তে চায়। জজ তাকে মন দিয়ে দেখলেন। তোমার কি আইনের জ্ঞান আছে? আরব সততার সাথে জবাব দিল, পুরো নেই, কিন্তু আমি সত্য জানি। কয়েক সেকেন্ডের জন্য আদালতে নিস্তব্ধতা বিরাজ করল। তারপর জজ বললেন, ঠিক আছে, তুমি তোমার বক্তব্য রাখতে পারো, কিন্তু মনে রাখবে, আদালতে প্রতিটি শব্দের দায়িত্ব নিতে হয়। এবার সরকারি উকিল প্রথম সাক্ষী রাখলেন, বন্দনা মালহোত্রা। তিনি আত্মবিশ্বাসের সাথে সামনে এলেন এবং বললেন, আমার বাড়ির লকার থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে গেছে, এবং সেই সময় বাড়ির বাইরে শুধু এই ছেলেটিই ছিল। এ অনেক দিন ধরেই আমাদের বাংলোর আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। তিনি আঙুল তুলে আরবের দিকে ইশারা করলেন। আদালতের অনেকেই মাথা নাড়াতে লাগলেন। জজ আরবকে জিজ্ঞেস করলেন, তুমি কিছু বলতে চাও? আরব গভীর শ্বাস নিল। হ্যাঁ মাননীয় আদালত, আমি সেই বাড়ির বাইরে ছিলাম, কারণ আমি সেখানে ময়লা কুড়াই, কিন্তু আমি বাড়ির ভেতরে যাইনি। সরকারি উকিল সঙ্গে সঙ্গে বললেন, তাহলে টাকা কোথায় গেল? আরব সরাসরি জবাব দিল, সেটা আমি জানি না, কিন্তু যদি চুরি হয়ে থাকে তবে কেউ বাড়ির ভেতর গিয়েই করেছে। তারপর সে একটি প্রশ্ন জিজ্ঞেস করল, ওই বাড়ির বাইরে কি ক্যামেরা লাগানো আছে? সরকারি উকিল একটু থামলেন। হ্যাঁ আছে। আরব বলল, তাহলে সেই ফুটেজ আদালতে কেন দেখানো হলো না? আদালতে হালকা চাঞ্চল্য দেখা দিল। জজ সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারের দিকে তাকালেন। সিসিটিভি ফুটেজ কি তদন্তে অন্তর্ভুক্ত করা হয়েছে? অফিসার একটু অস্বস্তিতে পড়লেন। তদন্ত এখনও চলছে। জজ কড়া গলায় বললেন, আগামী শুনানিতে সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করা হোক। হাতুড়ির শব্দ শোনা গেল। শুনানি স্থগিত করা হল। পরের শুনানির দিন চলে এলো। শহরে এই খবর ছড়িয়ে পড়েছিল যে একটা ময়লা কুড়োনো ছেলে নিজে নিজের কেস লড়ছে। আরবকে আবারও পুলিশ ভ্যানে করে আনা হলো। এবার সিসিটিভি ফুটেজ দেখানো হবে। সরকারি উকিল স্ক্রিনে ভিডিও চালালেন। ভিডিওতে আরবকে দেখা গেল ময়লা বাছাই করতে। সরকারি উকিল বললেন, দেখুন মাননীয় আদালত, আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিল। আরব শান্ত হয়ে দাঁড়িয়ে থাকল। সে জজকে বলল, মাননীয় আদালত, ভিডিওটি একটু সামনে চালানো হোক। ভিডিও এগিয়ে নেওয়া হলো। কিছুক্ষণ পর স্ক্রিনে আরেকজন লোক দেখা গেল। সাদা শার্ট পরা, মাথায় টুপি। সে দ্রুত গেটের কাছে এলো এবং ভেতরে চলে গেল। প্রায় ১৫ মিনিট পর ওই লোকটিকে বাইরে বেরোতে দেখা গেল। এবার তার হাঁটার গতি আগের চেয়েও দ্রুত ছিল। আরব সঙ্গে সঙ্গে স্ক্রিনের দিকে ইশারা করল, মাননীয় আদালত, একে
বন্দনা মালহোত্রা স্ক্রিনের দিকে দেখলেন এবং বললেন, এ তো আমাদের মালি রমেশ। জজ জিজ্ঞেস করলেন, এ কি সেদিন কাজে এসেছিল? হ্যাঁ, হয়তো। আরব শান্ত গলায় বলল, মাননীয় আদালত, যদি শুধু সন্দেহের ভিত্তিতে আমাকে গ্রেফতার করা হয় তবে এই লোকটিকে জিজ্ঞাসাবাদ কেন করা হলো না? সরকারি উকিল একটু অস্বস্তিতে পড়ে বললেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। আরব আবার জিজ্ঞেস করল, ওর বাড়িতে কি তল্লাশি করা হয়েছে? কয়েক সেকেন্ড কোনো উত্তর এলো না। তারপর পুলিশ অফিসার বললেন, না, এখন আদালতে সিন্নাটা সান্নাটা। আরব ধীরে কিন্তু পরিষ্কার গলায় বলল, যদি গরিব হওয়ার কারণে সন্দেহ আমার ওপর আসতে পারে, তবে ভিডিওতে বাড়ির ভেতরে যাওয়া এই লোকটির ওপর সেই সন্দেহ কেন হল না? জর্জ কিছুক্ষণ চুপ থেকে কড়া গলায় বললেন, মালি রমেশকে আগামী শুনানিতে আদালতে পেশ করা হোক এবং তদন্তের পুরো রিপোর্টও দেওয়া হোক। বাইরে আরবের বাবা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো ভেতরে? আরব হালকা হেসে বলল, এখন সত্যি সামনে আসতে শুরু করবে। ঠিক সেই সময়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক লোক তাকে চুপচাপ দেখছিল। সাদা শার্ট, মাথায় টুপি, সেই একই মুখ যেটা স্ক্রিনে দেখা গিয়েছিল। আরবও তাকে দেখে ফেলল। পরের শুনানির দিন মালি রমেশ সাক্ষ্য দিতে দাঁড়াল। আরব তাকে প্রশ্ন করল, আপনি বলছেন আপনি মাত্র 5 মিনিট ভেতরে ছিলেন? হ্যাঁ, রমেশ দ্রুত বলল। আরব আদালতের দিকে ফিরে বলল, মাননীয় আদালত, সিসিটিভি ফুটেজে এই ব্যক্তিকে প্রায় 15 মিনিট ভেতরে দেখা যাচ্ছে। রমেশ ঘাবড়ে গেল। আরব দ্বিতীয় প্রশ্ন করল, এটা কি সত্যি যে গত মাসে আপনার মাইনে নিয়ে বাড়িতে ঝগড়া হয়েছিল? রমেশ নিচু স্বরে বলল, হ্যাঁ। আরব তৃতীয় প্রশ্ন করল, সেদিন আপনি কি লকার রুমে গিয়েছিলেন? রমেশ চুপ হয়ে গেল। জজ ধমক দিয়ে বললেন, জবাব দিন। রমেশের কপালে ঘাম দেখা দিল। সে বলল, আমি শুধু পরিষ্কার করতে গিয়েছিলাম। আরব সঙ্গে সঙ্গে বলল, তদন্ত রিপোর্ট অনুযায়ী লকারে কোনো ভাঙচুর হয়নি, ওটা পাসওয়ার্ড দিয়ে খোলা হয়েছিল। আপনি কি পাসওয়ার্ড জানতেন? রমেশ দ্রুত বলল, না। আরব কিছুক্ষণ চুপ থেকে বলল, চুরির আগের রাতে আপনি কি আপনার ভাইয়ের সাথে ফোনে অনেকবার কথা বলেছিলেন? পুলিশ অফিসার কল রেকর্ড দেখে নিশ্চিত করলেন যে কথা হয়েছিল। এবার রমেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। জজ কড়াসরে বললেন, সত্যি কথা বলুন। রমেশ হঠাৎ চিৎকার করে বলে উঠল, আমি টাকা নিইনি, আমার ভাই নিয়েছে, আমি শুধু ওকে বলেছিলাম যে বাড়িতে টাকা আছে। পুরো কোর্টরুমে তোলপাড় শুরু হয়ে গেল। জজ সঙ্গে সঙ্গে আদেশ দিলেন রমেশ ও তার ভাইয়ের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত করার এবং আরফকে মুক্তি দেওয়ার। অন্তিম শুনানির দিন জজ রায় শোনালেন। আদালতে পেশ করা প্রমাণাদি ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে স্পষ্ট যে আরবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, তাকে অবিলম্বে সমস্ত অভিযোগ থেকে খালাস দেওয়া হচ্ছে। জজ আরও বললেন, কারও দারিদ্র্য বা সামাজিক অবস্থান তার বিরুদ্ধে প্রমাণ হতে পারে না। জজ আরবের দিকে তাকালেন, তুমি কি কিছু বলতে চাও? আরব ধীরে ধীরে বলল, মাননীয় আদালত, যদি আমি পড়তে না জানতাম তবে হয়তো নিজের কথা বলতেও পারতাম না। আমি বুঝেছি যে গরিব হওয়া অপরাধ নয়, আর যদি আমরা চুপ থাকি তবে ভুল কথাগুলোই সত্যি হয়ে যায়। আরব যখন আদালত থেকে বের হল তখন সবাই তাকে সম্মানের চোখে দেখছিল। সেই ধনী মহিলা বন্দনা মালহোত্রার মুখেও অনুশোচনা ছিল। আরব তার বাবার কাছে গেল। বাবা কাঁদতে কাঁদতে বললেন, তুই জিতে গেছিস খোকা। আরব বলল, না বাবা, সত্য জিতেছে। কয়েকদিন পর এক উকিল আরবের সাথে দেখা করতে এলেন এবং বললেন, যদি তুমি পড়তে চাও তবে আমি সাহায্য করতে পারি। তোমার মধ্যে প্রশ্ন করার সাহস আছে, আর এটাই একজন ভালো উকিলের পরিচয়। সেই রাতে আরব আবার সেই বস্তিতে বসে ময়লা থেকে পাওয়া সেই পুরনো বই ভারতীয় সংবিধান খুলল। এবার সে শুধু পড়ছিল না, সে শিখছিল। সে বুঝে গিয়েছিল যে সমমর্যাদা শুধু বইতে পাওয়া যায় না, কখনো কখনো সত্য ও সাহসের সাথে লড়ে ওটা অর্জন করতে হয়। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। নিচের কমেন্ট বক্সে আপনার শহরের নাম অবশ্যই লিখবেন।